আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজেরা, আশা করছি তোমাদের পড়াশোনা খুব বেশি ভালো চলছে। আজকে আমরা আলোচনা করব ফ্রেজ নিয়ে। তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য এই ফ্রেজ একটি গুরুত্বপূর্ণ টপিক, কারণ অধিকাংশ পরীক্ষাগুলোতেই আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ চলে আসে। এবং আজকের এই ভিডিও থেকে আমরা জানব ফ্রেজ কাকে বলে, ফ্রেজ চেনার উপায় এবং ফ্রেজ এর প্রকারভেদটা আমরা বিস্তারিত আলোচনা করব। অতএব আমরা ভিডিওটি শুরু করে দেই। তার আগে বলে রাখি, যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। ইন্ট্রোর পরে আবারও স্বাগতম। দেখো এখানে কি বলা হয়েছে, ফ্রেজের বাংলা হচ্ছে বর্গ। ঠিক আছে, ফ্রেজের বাংলা হচ্ছে বর্গ। আমরা যারা বাংলা ব্যাকরণে একটু ব্যাকরণিক ধারণাটা রাখি, তাহলে আমরা কিন্তু সহজেই বুঝতে পারবো বর্গ কী জিনিস। বর্গ হচ্ছে একাধিক শব্দের দ্বারা গঠিত একটি শব্দগুচ্ছ। সেই রকমভাবে ফ্রেজকে আমরা বলবো একটি শব্দগুচ্ছ যার মধ্যে একাধিক শব্দ থাকবে, ঠিক আছে। এবং এখানে কি বলা হয়েছে, একটি পার্ট অফ স্পিচের মতো কাজ করবে। একটি ফ্রেজ কিসের মতো কাজ করবে? একটি পার্ট অফ স্পিচের মতো কাজ করবে এবং কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। একটি ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আমি উদাহরণ দিয়ে রেখেছি তিনটা ফ্রেজ। প্রথমে এ গ্রুপ অফ পিপল। এখানে দেখো এ গ্রুপ অফ পিপল, চারটা ওয়ার্ড দিয়ে একটা ফ্রেজ গঠন করা হয়েছে এবং এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই। এ হচ্ছে একটি আর্টিকেল, গ্রুপ হচ্ছে একটি নাউন, অফ হচ্ছে একটি প্রিপোজিশন আর পিপল হচ্ছে একটি নাউন। এর মধ্যে কোনো ভার্ব নেই। যদি ভার্ব থাকতো তবুও নন ফাইনাইট ভার্ব থাকতো, একটি ফাইনাইট ভার্ব কখনো একটি ফ্রেজের মধ্যে থাকবে না, ঠিক আছে। এখানে আরেকটি দেওয়া রয়েছে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে একটি পার্ট অফ স্পিচের মতো কাজ করবে। এ গ্রুপ অফ পিপল দ্বারা একদল মানুষকে বোঝানো হচ্ছে। একদল মানুষকে যখন বোঝানো হবে তখন সেটা অবশ্যই নাউনের কাজ করবে, আর যদি নাউনের কাজ করে সেটা নাউন ফ্রেজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাট দিস মোমেন্ট, তিনটা ওয়ার্ড দ্বারা একটি ফ্রেজ গঠন করা হয়েছে। এখানে অ্যাড হচ্ছে একটি প্রিপোজিশন, দিস হচ্ছে একটি প্রোনাউন আর মুমেন্ট হচ্ছে একটি নাউন। এই তিনটা দিয়ে একটি ফ্রেজ গঠন করা হয়েছে এবং এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই এবং এটি একটি পার্টস অফ স্পিচের মতো কাজ করছে। যেমন অ্যাট দিস মুমেন্ট দ্বারা সময় বোঝানো হচ্ছে। এই যে এখনকার সময়, এই সময় বোঝানো হলে অবশ্যই আমরা এটাকে কি বলি? অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব যদি কাজ করে অ্যাডভার্বের মতো তাহলে সেটা হয়ে যাবে কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপরে অ্যাট দ্য প্লেস, তিনটা ওয়ার্ড দ্বারা একটি ফ্রেজ গঠন করা হয়েছে এবং এটার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই এবং এটি একটি পার্টস অফ স্পিচের মতো কাজ করছে, যার কারণে এটা একটি ফ্রেজ, ঠিক আছে। আমাদের পরীক্ষায় সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টি হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ, ফ্রেজ চেনা, ফ্রেজটা কোন ফ্রেজ কোনটা। এখানে একটি এক্সাম্পল দেওয়া রয়েছে, দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট। এখানে বলা হয়েছে যে আন্ডারলাইনকৃত যেই ফ্রেজটি রয়েছে এটা কোন ধরনের ফ্রেজ। অবশ্যই আমাকে এটা খুঁজে বের করতে হবে এটা কোন ধরনের ফ্রেজ, ঠিক আছে। তো এই কোশ্চেনটা আমরা এখন সলভ করছি না, আমরা জাস্ট দেখালাম যে এটা কিভাবে প্রশ্নটা আসে। এখন আমাদের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ফ্রেজ কত প্রকার এবং চেনার উপায়গুলো আমরা দেখব। চেনার উপায় দুইটি। এক নম্বর হচ্ছে গঠনগত অথবা অবস্থানগত উপরে ভিত্তি করে আমরা ফ্রেজ চিনব। আরেকটি যে বিষয় রয়েছে ব্যবহারিক দিক থেকে আমরা ফ্রেজ চিনব। আমরা যারা বড় ক্লাসে পড়ছি অর্থাৎ অ্যাডমিশন এবং জব প্রিপারেশন যারা নিচ্ছি তাদের অবশ্যই এটা ফলো করা উচিত, কারণ আমাদের ব্যবহারের উপরেই কিন্তু একটি ফ্রেজ নির্দিষ্ট হয়ে থাকে। অর্থাৎ গঠনগত দিক থেকে ফ্রেজ এর মধ্যে অনেক ধরনের কনফিউশন চলে আসে। একই গঠন দিয়ে একাধিক ফ্রেজ গঠন হতে পারে, কিন্তু যখন আমরা কাজের দিকে বা ব্যবহারের দিকে চিন্তা করব তখন কিন্তু আমাদের এই কনফিউশনটা থাকবে না এবং এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা সহজেই ফ্রেজটা চিনতে পারবো। এখন আমরা দেখি ফ্রেজ চেনার উপায় এবং ফ্রেজের প্রকারভেদটা। স্বাভাবিকভাবেই এরপরে যে বিষয়টি চলে আসে সেটি হচ্ছে ফ্রেজের প্রকারভেদ। ফ্রেজ কত প্রকারের হয়ে থাকে? আমরা অনেকেই কনফিউশনের মধ্যে থাকি যে ফ্রেজ কত প্রকারের হয়ে থাকে।
ফ্রেজের মোট মাঠ প্রকারভেদ কত। আজকে আমরা ক্লিয়ার হয়ে যাব ফ্রেজ কত প্রকার। অনেকেই একটু কনফিউশনের মধ্যে থাকে, কারণ পার্টস অফ স্পিচ হচ্ছে 8টা, কিন্তু ফ্রেজ হয়ে যাচ্ছে 9টা, আবার এর মধ্যে প্রোনাউন ফ্রেজ নাই, সেই জন্য একটু কনফিউশনের তৈরি হয়। প্রথমে আমরা দেখব যে ফ্রেজের প্রকারভেদগুলো, যে নাউন ফ্রেজ, প্রথমে যেটা রয়েছে নাউন ফ্রেজ, তারপরে রয়েছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপরে কি রয়েছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এরপরে রয়েছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তারপরে রয়েছে ভার্ব ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ। তারপরে যে দুইটা আনকমন ফ্রেজ রয়েছে সেটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ এবং পার্টিসিপল ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ এবং পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তো প্রথমেই আমরা আলোচনা করব নাউন ফ্রেজ নিয়ে। নাউন ফ্রেজ কাকে বলবো? নাউন ফ্রেজ হচ্ছে কিছু শব্দগুচ্ছ যা একটি নাউনের মতো কাজ করবে, সেটা হচ্ছে নাউন ফ্রেজ। নাউন কোথায় কোথায় থাকে? নাউন থাকে হচ্ছে একটি সাবজেক্টের জায়গায়, নাউন থাকে একটি অবজেক্টের জায়গায়, নাউন থাকে একটি কমপ্লিমেন্টের জায়গায়। কমপ্লিমেন্ট আমরা জানি, কমপ্লিমেন্ট কি? একটি সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। আরেকটা হচ্ছে অ্যাপোজিশন। অ্যাপোজিশন একটি নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, কমপ্লিমেন্টও অতিরিক্ত তথ্য দিবে, অ্যাপোজিশনও অতিরিক্ত তথ্য দিবে, কিন্তু গঠন দুইটার ভিন্ন। তো এই জায়গাগুলোতে নাউন থাকে। যদি এই নাউনের জায়গাগুলোতে একটি শব্দগুচ্ছ থাকে, তাহলে আমরা কিন্তু সহজেই বুঝতে পারবো সেটা একটি নাউন ফ্রেজ। এছাড়াও নাউন ফ্রেজ চেনার আরও কিছু উপায় রয়েছে। দেখো এইখানে প্রথমেই আমি দিয়েছি আর্টিকেল প্লাস, অর্থাৎ এই নাউন ফ্রেজের গঠনগুলো কেমন হয়। আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আর্টিকেল থাকবে, একটি অ্যাডজেক্টিভ থাকবে, একটি নাউন থাকবে। যেমন আমি উদাহরণস্বরূপ দেই, এ গুড বয়, গুড গার্ল দেই নেই, গুড বয় দিয়েছি। দেখো আর্টিকেল, একটি অ্যাডজেক্টিভ, একটি নাউন, এটা মিলে একটি কি হয়েছে? নাউন ফ্রেজ। এরপরে রয়েছে নাউন প্লাস প্রিপজিশন প্লাস নাউন। কি দেব? গ্রুপ অফ পিপল। একটু আগে যে উদাহরণটা আমি দিয়েছিলাম সেটা গ্রুপ অফ পিপল, সেটা হচ্ছে একটি নাউন, আর্টিকেল, প্রিপজিশন, একটি নাউন, এটা মিলে কি হয়ে গিয়েছে? নাউন ফ্রেজ। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো নাউন এবং এরপরে থাকবে অ্যান্ড অথবা অর, তারপরে আবার একটি নাউন থাকবে। যেমন আব্দুল্লাহ অ্যান্ড সেলিম, আব্দুল্লাহ অ্যান্ড সেলিম, অথবা আব্দুল্লাহ অর সেলিম। ঠিক আছে, এই দুইটা মিলে দুইটা নাউন, মাঝখানে একটি অ্যান্ড অথবা অর দিলেই সেটা কি হয়ে যায়? একটি নাউন ফ্রেজ। এরপরে পজিটিভ প্লাস, পজিটিভগুলো কি কি আমরা জানি, হিজ, হার, তারপর ইওর, মাই, এগুলো হচ্ছে পজিটিভ, এবং এর সাথে অ্যাপোস্ট্রফি যুক্ত থাকতে পারে। একটি নাউনের সাথে অ্যাপোস্ট্রফি যুক্ত করলে সেটা পজিটিভ হয়ে যায়, অর্থাৎ কোনো সত্ত্বাধিকার বা অধিকার বোঝায়। দেখো পজিটিভ, হার কার, তার গাড়ি, হিজ বুক, তার বই। ঠিক আছে, এই পজিটিভ এরপরে নাউন যুক্ত হবে, এরপরে নাউন যুক্ত হলেই সেটা হয়ে যাবে একটি নাউন ফ্রেজ। এরপরে রয়েছে দুইটি নাউন একত্রিত হয়ে একটি নাউন ফ্রেজ গঠন করা যায়। দুইটি নাউন, যেমন স্কুল বয়, স্কুল বয়। তোমরা এইচএসসি স্টুডেন্ট যারা আছো, তোমাদের একটা কবিতা আছে স্কুল বয়, এই যে টাইটেলটা রয়েছে কবিতার, সেটা কিন্তু একটি নাউন ফ্রেজ। ঠিক আছে, কলেজ টিচার, স্কুল টিচার, ক্লাসরুম, এগুলো হচ্ছে নাউন ফ্রেজ। দুইটা নাউন একত্রিত হয়েছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে জিরান্ডের পরে কিন্তু একটি নাউন থাকবে, জিরান্ড অথবা পার্টিসিপল। দেখো জিরান্ড, গোয়িং হোম,
বাড়িতে যাওয়া এটা একটা নাউন ফ্রেজ, গোয়িং হোম, বাড়িতে যাওয়া এটা একটা নাউন ফ্রেজ। আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপল দিতে পারি, কি দিব, যে সুইমিং গার্ল, সুইমিং গার্ল। দেখো সুইমিং গার্ল এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা একটা নাউন, এটা একটা জিরান্ট, এটা একটা নাউন, দুইটা একত্রিত হয়ে একটি নাউন ফ্রেজ গঠন করা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নাউন ফ্রেজের আলোচনা। এই স্ট্রাকচারগুলো তুমি যদি অ্যাপ্লাই করতে পারো একটি সেন্টেন্সের মধ্যে, আর যদি তুমি দেখো যে সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট অথবা অ্যাপোজিশনের জায়গায় ফ্রেজটি রয়েছে, তাহলে সেটা নিশ্চিত ধরে রাখতে হবে যে সেটা একটি নাউন ফ্রেজ। 41তম বিসিএসে আসা একটি প্রশ্ন হচ্ছে টু উইন আ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন। এখানে দেখো এই সেন্টেন্সটির মধ্যে আন্ডারলাইন করা আছে টু উইন আ প্রাইজ, এইটুকু অংশ আন্ডারলাইন করা আছে। এই অংশটুকু কোন ফ্রেজ? আমাদেরকে প্রশ্ন করা হয়েছে আন্ডারলাইনকৃত অংশটি কোন ফ্রেজ। এখানে অপশনে দেওয়া রয়েছে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। ঠিক আছে, তো এখন তুমি কোনটা দিবা? অবশ্যই আমাকে আগে দেখতে হবে যে এই যে ফ্রেজটি রয়েছে ফ্রেজটির গঠনটা কি, ফ্রেজটির গঠনটা কি। প্রথমে আমাকে দেখো এখানে প্রথমে রয়েছে টু প্লাস ভার্ব, ভার্বের বেস ফর্ম। টু প্লাস ভার্ব মানে হচ্ছে ইনফিনিটিভ, প্রথমে আমাদের মাথায় চলে আসবে এটা, তাহলে এটা ইনফিনিটিভ ফ্রেজ হইতে পারে। এখন দেখো এই ইনফিনিটিভের পরে এ প্রাইজ, এই যে ভার্বের অবজেক্ট একটা নাউন, আরেকটু আর্টিকেলের পর একটি নাউন দেওয়া আছে, অর্থাৎ নাউন ফ্রেজ দেওয়া রয়েছে। তো সম্পূর্ণটা মিলে এখন কি, সম্পূর্ণটা মিলে একটা নাউনের জায়গায় বসেছে। কিভাবে? এই যে একটি ভার্ব, এরপরে আছে অবজেক্ট, এরপরে আছে এর সামনে আছে সাবজেক্ট। ভার্বের সামনে থাকবে সাবজেক্ট, পিছনে থাকবে অবজেক্ট। তাহলে আমাকে বুঝতে হবে যে এই সামনের অংশটাতে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টের স্থানে যারাই থাকবে সে হচ্ছে একটি নাউন ফ্রেজ। ঠিক আছে, তো এখানে আমাকে অ্যান্সার করতে হবে নাউন ফ্রেজ। যদি আমাকে বলতো যে এই যে মাই অ্যাম্বিশন এটা কোন ফ্রেজ, এটাও আমার নাউন ফ্রেজ, কারণ অবজেক্টের জায়গায় বসেছে। ঠিক আছে, এরপরেই যে ফ্রেজটি রয়েছে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলবো? অ্যাডজেক্টিভের কাজ করে যে ফ্রেজ সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ আমাদের চেনার উপায়, কিছু গঠন স্ট্রাকচার আমি দিয়ে দিয়েছি, এই গঠন অনুযায়ী আমরা দেখব। আচ্ছা, তার আগে আমাদের একটু বলে রাখা ভালো যে অ্যাডজেক্টিভগুলো কোথায় কোথায় বসে। অ্যাডজেক্টিভগুলো নাউনের আশেপাশে বসে। একটি সেন্টেন্সের মধ্যে নাউন থাকে, নাউনের যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অবশ্যই নাউনের আশেপাশে থাকবে এবং নাউনকে মডিফাই করবে। আমরা দেখি এই অ্যাডজেক্টিভের কিছু গঠন এবং গঠন অনুযায়ী আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। কি বলা হচ্ছে যে প্রথম গঠনটার মধ্যে অ্যাডজেক্টিভ, তারপরে প্রিপোজিশন থাকবে, তারপরে নাউন থাকবে। দেখো এখানে যে একটি সেন্টেন্সের মধ্যে আই এম হ্যাপি ফর দ্য নিউজ, আই এম হ্যাপি ফর দ্য নিউজ, প্রথমে এখানে একটি অ্যাডজেক্টিভ দেওয়া রয়েছে, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। তারপরে কি দেওয়া আছে? একটা প্রিপোজিশন, একটা প্রিপোজিশন দেওয়া থাকবে, একটি নাউন দেওয়া থাকবে। দ্য নিউজ হচ্ছে একটি নাউন। ঠিক আছে, তো এই স্ট্রাকচার আমরা দেখলে আমাদের অবশ্যই ভাবতে হবে সেটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপরে যেটা রয়েছে অফ অথবা উইথ, এরপরে নাউন থাকবে। হি ইজ এ ম্যান অফ লেটার্স, এখানে অফ লেটার্স দ্বারা বিদ্বান ব্যক্তিদের বোঝানো হয়, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এবং সেটা কিন্তু এই নাউনকে মডিফাই করছে। ঠিক আছে, এই নাউনকে মডিফাই করার কারণে সেটা কিন্তু হয়ে গেছে কি একটি অ্যাডজেক্টিভ। আচ্ছা, উপরের সেন্টেন্সটিতে এই ফ্রেজ কি কোনো নাউনকে মডিফাই করেছে? করেছে। এই যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করার কারণে সেটা কিন্তু একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেছে। এই যে আইকে মডিফাই করে এখানে লেখা হচ্ছে হ্যাপি ফর দ্য নিউজ। ঠিক আছে, আচ্ছা, এরপরে 3 নম্বর গঠনের মধ্যে যদি আমরা দেখি প্রেজেন্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন থাকবে, তারপরে বাকি অংশ থাকবে। প্রেজেন্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন থাকবে, তারপরে বাকি অংশ থাকবে। ঠিক আছে, তো এখানে দ্য ম্যান ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, তারপরে আমি বাকি অংশটা লিখিনি সেন্টেন্সের। তো এই অংশটার মধ্যে এই যে দ্য ম্যান, এই নাউনকে মডিফাই করা হচ্ছে, এই যে ফ্রেজটা রয়েছে এই ফ্রেজ দ্বারা এই নাউনকে মডিফাই করা হচ্ছে, যার কারণে এই ফ্রেজটা হয়ে গেছে একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাউনকে মডিফাই করলে সেটা হয়ে যায়
অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপরে পাস্ট পার্টিসিপল, একই গঠনটা একই, পাস্ট পার্টিসিপল, এরপরে প্রিপজিশন থাকবে, তারপরে বাকি অংশ থাকবে। এখানে এই যে এখানেও একটা নাউন দেওয়া রয়েছে, দ্য গার্ল ড্রেসড ব্ল্যাক শার্ট, কালো শার্ট পরেছে। এই যে গার্লটা রয়েছে, এই গার্ল একটি নাউন, এই নাউনকে মডিফাই করা হচ্ছে এই ফ্রেজ দ্বারা, যার কারণে সেটা হয়ে গেছে একটি কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, 5 নম্বর গঠনটার মধ্যে যদি আমরা দেখি, অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে হাইফেন থাকবে, তারপরে অ্যাডজেক্টিভ থাকবে, ঠিক আছে। যেমন ন্যারো মাইন্ডেড ম্যান, ন্যারো মাইন্ডেড পিপল। তো এখানে ন্যারো মাইন্ডেড দুইটাই কিন্তু অ্যাডজেক্টিভ এবং মাঝখানে একটি হাইফেন দেওয়া রয়েছে, তাহলে আমাকে বুঝতে হবে যে এই হাইফেন দেওয়া অংশটুকু অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর ম্যানটা এটা তো আলাদা একটা নাউন, ঠিক আছে। এরপরে অ্যাজ অথবা সো থাকবে, প্লাস অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে আবার অ্যাজ থাকবে। আমরা পজিটিভ ডিগ্রির মধ্যে দেখি যে অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ, অথবা সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সো, এই গঠনটা যেইখানে দেখব সেইটুকু অংশ আমরা ধরে নেব অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে। আচ্ছা, এরপরে রয়েছে অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব, অর্থাৎ ইনফিনিটিভ। অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ যদি থাকে তাহলে সেটা আমাকে বুঝতে হবে কি এই অংশটুকু অ্যাডজেক্টিভ ফ্রেজ। আই অ্যাম ভেরি গ্ল্যাড টু হিয়ার, আমি সেটা শোনার পরে আমার ভালো লাগছে বা আমি আনন্দ পাচ্ছি, ঠিক আছে। আই এম ভেরি গ্ল্যাড টু হিয়ার, এখানে ভেরি গ্ল্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, টু হিয়ার হচ্ছে একটি ইনফিনিটিভ। এ হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজের গঠন, আমরা সেন্টেন্সের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। এরপরে দেখো এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ রয়েছে। অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো আমরা কিভাবে চিনব? অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলোর কাজ হচ্ছে অ্যাডভার্বের যেই কাজগুলো সেইগুলো করা। যেমন অ্যাডভার্বের কাজগুলো রয়েছিল কি, যে কোথায় দ্বারা প্রশ্ন করতে হবে, কেন দ্বারা প্রশ্ন করতে হবে, কিভাবে দ্বারা প্রশ্ন করতে হবে এবং কখন দ্বারা প্রশ্ন করতে হবে। এই শব্দগুলো দ্বারা যখন আমরা প্রশ্ন করব তখন আমরা পেয়ে যাব কি অ্যাডভার্ব, আর যদি সেটা শব্দগুচ্ছ হয় সেটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখো এখানে আমি 4টা উদাহরণ নিয়েছি। প্রথমটা 40তম BCS এর, তারপরে রাজশাহী ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসা একটি প্রশ্ন, তারপরে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসা একটি প্রশ্ন, 28তম BCS এ আসা একটি প্রশ্ন। দেখো এইখান থেকেই মূলত প্রশ্নগুলো হয়ে থাকে। আমি যে 3টা ফ্রেজ পড়ালাম, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এইখান থেকেই বেশিরভাগ প্রশ্নগুলো এসে থাকে। এখানে দেখো নাম্বার 1, হি র্যান উইথ দ্য গ্রেট স্পিড, উইথ দ্য গ্রেট স্পিড। এখানে আন্ডারলাইনকৃত অংশটুকু কোন ফ্রেজ? হি র্যান। দেখো হি র্যান, আমাদের কাছে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে নাউনের ভার্বের পরে যে অংশটা থাকবে সেটা অবজেক্ট অথবা সেটা নাউন হিসেবেই থাকবে, অবজেক্টের জায়গা হলে সেটা নাউন হয়, কিন্তু এখানে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ কেন হবে? ওই তো আমাদের প্রশ্ন করতে হবে কাজটি কিভাবে হয়েছিল, হি র্যান, সে দৌড়াচ্ছিল, উইথ দ্য গ্রেট স্পিড, সে অনেক স্পিডে দৌড়াচ্ছিল, কিভাবে? উইথ দ্য গ্রেট স্পিড। তো এখানে এটা হবে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপরে আর এটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না কখনো, ঠিক আছে। হি ইজ ইন দ্য রুম, এই যে ইন দ্য রুম, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? সে এখন কোথায়? ইন দ্য রুম, রুমের মধ্যে। কোথায়? রুমের মধ্যে। কোথায় দ্বারা প্রশ্ন করলাম, পেলাম? হ্যাঁ, যদি আমরা পাই তাহলে সেটা হবে আমাদের কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপরে রয়েছে হি স্পোক টু হিম, সে কথা বলেছিল তার সাথে। ভেরি অফেন, মাঝে মাঝে। ভেরি অফেন, মাঝে মাঝে। কি? কখন? ভেরি অফেন। কখন দ্বারা প্রশ্ন করলাম, উত্তর পেলাম। এটুকু হচ্ছে আমাদের কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপরে রয়েছে উই ওয়ার ওয়েটিং হিয়ার ফর দ্য বাস, আমরা এখানে অপেক্ষা করছিলাম বাসের জন্য। কিসের জন্য? কেন অপেক্ষা করছিলাম? বাসের জন্য। কেন দ্বারা প্রশ্ন করে পেলাম? হ্যাঁ, পেয়েছি। তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপরে যেই ফ্রেজটি রয়েছে সেটি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ চেনার সবথেকে সহজ উপায় হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ শুরু হবে একটি প্রিপোজিশন দিয়ে এবং শেষ হবে আরেকটি প্রিপোজিশন দিয়ে। আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশন দিয়ে দিয়েছি। দেখো প্রিপোজিশনাল ফ্রেজ ইন ফ্রন্ট অফ এটা থাকলে আমাকে বুঝতে হবে একটা ফ্রেজের একটি প্রিপোজিশনের মতো কাজ করছে এই ফ্রেজটি। সেটা হচ্ছে
বিফোরের জায়গায় আমরা ইন ফ্রন্ট অফ ব্যবহার করি, যেটা শুরু হচ্ছে একটি প্রিপোজিশন দিয়ে এবং শেষ হচ্ছে আরেকটি প্রিপোজিশন দিয়ে। এখানেও সেম অন অ্যাকাউন্ট অফ অর্থাৎ হচ্ছে ফর অর্থাৎ জন্য, ঠিক আছে। আবার ইন অর্ডার টু যাতে, ইন অর্ডার টু যাতে বা জন্য, ঠিক আছে। এখানে এর টু এর পরিবর্তে ইন অর্ডার টু ব্যবহার করা হয়। ইন ইনস্টিড অফ পরিবর্তে এখানে আমরা উইদাউটও ব্যবহার করতে পারি, ঠিক আছে, ছাড়া। এখানে ইন স্পাইট অফ অর্থাৎ সত্ত্বেও, এখানে ডিসপাইটের পরিবর্তে ইন স্পাইট অফ ব্যবহার করা হয়। এবং প্রিপোজিশনাল ফ্রেজ শুরুটা হবে প্রিপোজিশন দিয়ে, শেষটা হবে প্রিপোজিশন দিয়ে। এরপরে যে ফ্রেজটি রয়েছে সেটি হচ্ছে আমাদের কনজাংশনাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজের কাজ কি? কনজাংশনের কাজগুলো করা। কনজাংশনাল ফ্রেজের কাজ হচ্ছে কনজাংশনের কাজগুলো করা। এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ কনজাংশন ফ্রেজ রয়েছে, সেগুলো হচ্ছে অ্যাজ সুন অ্যাজ যত দ্রুত সম্ভব, তারপরে হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ যতটুকু, যত বেশি সম্ভব, এরকম কিছু, যতটুকু, যত বেশি, এরকম কিছু। অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে, এবং, অ্যান্ড নট এবং নয়, অ্যালং উইথ সাথে, তারপর নট অনলি বাট অলসো শুধু এটাই নয় ওটাও, তারপর হচ্ছে বোথ ড্যাশ অ্যান্ড উভয়ই, ঠিক আছে। তো এই যে কনজাংশনাল ফ্রেজগুলো রয়েছে, একাধিক শব্দ একত্রিত হয়ে কনজাংশনের মতো যদি কাজ করে সেটা হবে কনজাংশনাল ফ্রেজ। বুঝতে পারছো যে এই প্রিপোজিশনাল ফ্রেজ আর কনজাংশনাল ফ্রেজগুলো চেনার উপায় সব থেকে সহজ, কারণ এগুলো কিছু কিছু চিহ্ন বহন করে। বুঝছো বিষয়টা? এরপরে ইন্টারজেকশনাল ফ্রেজ এবং হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ নিয়ে আলোচনা করছি। ইন্টারজেকশনাল ফ্রেজগুলো চেনার সব থেকে সহজ উপায়। 9টা যে ফ্রেজ রয়েছে এর মধ্যে থেকে ইন্টারজেকশনাল ফ্রেজ চিনতে কোনো রকমের বাধা পেতে হয় না। জাস্ট আমাদের চিনতে হবে কি, এই ইন্টারজেকশনাল যে চিহ্নটা থাকবে, দ্য সাইন অফ ইন্টারজেকশন, সেটা দেখে আমরা চিনতে পারবো যে ইন্টারজেকশনাল ফ্রেজ। দেখো ইসলামিক ইউনিভার্সিটিতে এই কোশ্চেনটা এসেছিল, হোয়াট আ পিটি, এই যে আন্ডারলাইনকৃত অংশ, এটা কোন ফ্রেজ? আমাদের এখানে এক্সক্লামেশন চিহ্ন রয়েছে, যার কারণে আমরা বুঝতে পারছি এটা একটা ইন্টারজেকশনাল ফ্রেজ। এরপরে রয়েছে ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজের সাথে আমাদের নাউন ফ্রেজের একটু মারামারি আছে, ঠিক আছে। নাউন ফ্রেজের আর ইনফিনিটিভ ফ্রেজের সাথে একটু সংঘাত রয়েছে, সেই সংঘাতটা আমরা একটু ভাঙার চেষ্টা করি। দেখো, ইনফিনিটিভ ফ্রেজ শুরু হবে টু এবং ভার্ব দ্বারা, অর্থাৎ ইনফিনিটিভ দ্বারা শুরু হবে এবং এরপরে কিছু অংশ থাকবে। নাউন অ্যাডজেক্টিভ ভার্বকে মডিফাই করতে পারে, অর্থাৎ এটা পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। আমরা মডিফায়ার অবশ্যই জানি। তো এই নাউন অ্যাডজেক্টিভ এবং ভার্বকে মডিফাই করবে এই ইনফিনিটিভ ফ্রেজ। দেখো, আই টুক দ্য ডিটারমিনেশন টু পাস দ্য এক্সাম। এখানে এই ডিটারমিনেশন হচ্ছে, ডিটারমিনেশন একটি নাউন। এই নাউনকে আমরা জানি কি যে কোনো শব্দকে যখন কোনো কিছু মডিফাই করে, কোনো নাউনকে যদি এখানে মডিফাই করছে তাহলে আমাদের অ্যাডজেক্টিভ হওয়ার কথা, কিন্তু না, এখানে আমাদের ইনফিনিটিভ দ্বারা শুরু হচ্ছে এবং কিছু অংশ আছে, এবং সেটা কি নাউনকে যদিও মডিফাই করছে কিন্তু এখানে সেটা হবে ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক আছে। আচ্ছা, আরেকটি উদাহরণ হচ্ছে এখানে যে দেখো, এই যে এইটুকু অংশ, এখানে হচ্ছে বাক্যের বাকি অংশ, এইটুকু হচ্ছে বাক্যের বাকি অংশ থাকবে, আমি লিখিনি। টু রিড নিউজ পেপার, এখানে বলা হচ্ছে টু রিড নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট। টু রিড নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট। আচ্ছা দেখো, এখানে কিন্তু এই যে ভার্বের সামনে সাবজেক্ট, ভার্বের পিছনে অবজেক্ট, তো এইখানে এটা কিন্তু আমাদের নাউন ফ্রেজ হওয়ার কথা, এটা কিন্তু কি হওয়ার কথা, এটাও নাউন ফ্রেজ হওয়ার কথা, কিন্তু শেষে যেহেতু অবজেক্টের জায়গা আছে। আচ্ছা দেখো, আমরা এইটুকু অংশ নিয়ে আলোচনা করি। টু রিড নিউজ পেপার, এখানে টু রিড নিউজ পেপার কিন্তু নাউন ফ্রেজ, ঠিক আছে। অপশনে যদি দুইটা দেওয়া থাকে আমাকে অবশ্যই নাউন ফ্রেজ দিতে হবে, কারণ নাউনটা আমার আগে, তারপরে ইনফিনিটিভ। যদি নাউন ফ্রেজের অপশন না থাকে তাহলে আমাকে দিতে হবে কি, এটা ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক আছে। আশা করছি এই দুটা ক্লিয়ার। এরপরে আমরা দেখব
পার্টিসিপল ফ্রেজ। সর্বশেষ যেই ফ্রেজটি রয়েছে সেটি হচ্ছে আমাদের পার্টিসিপল ফ্রেজ অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের মধ্যে আমাদের গঠনটা কেমন হবে, এখানে আসবে ভার্বের সাথে আইএনজি যুক্ত এবং এর একটা এক্সটেনশন থাকবে, অর্থাৎ এর অবজেক্ট থাকবে। যেহেতু এটা একটা ভার্বের অবজেক্ট থাকে, ভার্বের অবজেক্ট থাকবে, তারপরে একটা সুন্দর করে কমা দেওয়া থাকবে, তারপরে একটা সম্পূর্ণ সেন্টেন্স এখানে লেখা থাকবে। ঠিক আছে, তো এই যে অংশটুকু থাকবে, এই অংশটুকু হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। বুঝছো বিষয়টা? যে আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত যে অংশটা থাকবে তারপরে একটা এক্সটেনশন অথবা অবজেক্ট থাকবে। তো এই অংশটুকু থাকবে হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। একটা উদাহরণ যদি আমি দেই, গোয়িং দেয়ার আই স এ ফার্মার। গোয়িং দেয়ার, সেখানে গিয়ে, এই যে অংশটুকু, এটা কোন ফ্রেজ? এটা হচ্ছে অবশ্যই একটি পার্টিসিপল ফ্রেজ হবে, প্রেজেন্ট পার্টিসিপল। যদি অপশনে প্রেজেন্ট পার্টিসিপল দেওয়া থাকে আলহামদুলিল্লাহ আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে দিব, কিন্তু যদি সেইখানে পাস্ট পার্টিসিপল শুধু পার্টিসিপল থাকে তাহলে আমরা শুধু পার্টিসিপল দেব। ঠিক আছে, তো এই অংশটুকু হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। কিভাবে বুঝবো? ভার্বের সাথে আইএনজি থাকবে এবং একটা এক্সটেনশন থাকবে, তারপরে কমা থাকবে, তারপরে একটা সম্পূর্ণ সেন্টেন্স থাকবে। ঠিক আছে, আশা করছি আমাদের এই ফ্রেজের ক্লাসে তোমাদের আর কোনো কনফিউশন থাকার কথা না, আর কোনো সমস্যা থাকার কথা না। যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবে অথবা ইউটিউব চ্যানেলের যে ভিডিওটা রয়েছে এই ভিডিওতে কমেন্ট করবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ফ্রেজের এই সম্পূর্ণ আলোচনা ছিল তোমাদের জন্য। আশা করব তোমাদের আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো পরবর্তী কোনো একটি ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।